33টা শট, 13টা কর্নার, কোনো কিছুই আটকাতে পারলো না রিয়াল মাদ্রিদকে। এই জন্যই হয়তো গার্দিওলাকে চ্যাম্পিয়ন্স লিগ কেন এত কঠিন তা জিজ্ঞাসা করলে বলেছিলেন, কারণ সব সময় রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে থাকে। এই জন্য সেই মাদ্রিদের কাছে আবারও আটকে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদ এবং সিটির এই ম্যাচে আসলে রিয়াল মাদ্রিদ কোন ট্যাকটিক্স ফলো করে জিতল এবং মাদ্রিদকে হারানোর জন্য গার্দিওলার কিছু জিনিয়াস মুভ ছিল, চলুন জেনে নেওয়া যাক। গত 3 বছরে টানা নকআউট স্টেজে রিয়াল মাদ্রিদ ও সিটি মুখোমুখি হয়েছিল 3 বার। তার মধ্যে মাদ্রিদ 2 বার জিতলেও প্রতিবারই জয়ের দাবিদার ছিল সিটি। আজও চোখ ধাঁধানো পারফরমেন্স করেছে সিটি। কেভিন ডি ব্রুইনার গোল শোধের পর মাদ্রিদ সমর্থকেরা আশা ছেড়েই দিয়েছিল, কারণ 33টা শট, 9টা অন টার্গেট শট এবং 14টা কর্নার যখন প্রতিপক্ষ করে তখন তাদের ডিফেন্স করা এক কথায় অসম্ভব হয়ে পড়ে। গার্দিওলার কিছু স্মার্ট ট্যাকটিক্যাল ওয়ার্ক ছিল ম্যাচটিতে। ডি ব্রুইনাকে দ্বিতীয় লেগের জন্য ফিট রাখাটা গার্দিওলার সবচেয়ে বড় চালাকি ছিল, কারণ সান্তিয়াগো বার্নাবুতে কেভিনের ইনজুরির সম্ভাবনাটা অনেক বেশি ছিল, অ্যাওয়ে ম্যাচ এবং তার উপর রিয়াল মাদ্রিদের মতো প্রতিপক্ষ। এজন্য গার্দিওলার মূল প্ল্যান ছিল ইতিহাদ স্টেডিয়ামে। গার্দিওলার ট্যাকটিক্স কাজেও দিল। 1 গোলে পিছিয়ে গেলেও তার দলকে সমতায় ফেরায় এই কেভিন ডি ব্রুইনা। মোট 6টা শট নিয়েছিল ডি ব্রুইনা, 2টি বিগ চান্স ক্রিয়েট করেছিল। তবে তাকে সাবস্টিটিউট করার মূল কারণ ছিল ডি ব্রুইনা 100% ফিট ছিল না। শেষ মুহূর্তে ইনজুরিতে পড়লে চ্যাম্পিয়ন্স লিগ সহ প্রিমিয়ার লিগের সমীকরণ অনেক কঠিন হয়ে যেত গার্দিওলার জন্য। জেরেমি ডোকুকে মাঠে নামানো ছিল গার্দিওলার আরেকটি স্মার্ট মুভ। গ্রিলিশ ভালো খেললেও তার করা আক্রমণে যেন ধার ছিল না, কিন্তু ডোকু মাঠে নামার পর যেন আক্রমণের ঝড় উঠে গেল। ডি ব্রুইনার গোলের পিছনেও ডোকুর অবদান ছিল। অসাধারণ খেলেছে ডোকু। 4-5-1 দেওয়াল ফরমেশন বললাম কারণ প্রথমে মিডফিল্ডের 5 জন এবং পরবর্তীতে ডিফেন্সের 4 জনকে এড়িয়ে গোল করাটা অনেক কঠিন। অ্যাটাকের সময় 5টি মিডফিল্ডারই সরাসরি অংশ নিতে পারছিল। মাদ্রিদের আটকানোর জন্য সবচেয়ে বড় প্রয়োজন ছিল মিডফিল্ডারদের সাথে জুড, ভিনি ও রদ্রিগোর কানেকশন নষ্ট করা। তারা একটা পারফেক্ট কানেকশন বার করেছে, একটাই গোল করেছে। তবে বেশিরভাগ সময়ই কানেকশন নষ্ট করতে পারায় ভিনি ও রদ্রিগোকে নিচে নামতে হয়েছিল। তখন 4-5 ফরমেশনের মিডফিল্ড ও ডিফেন্সের ওয়াল ভাঙা অসাধ্য হয়ে গিয়েছিল মাদ্রিদের জন্য। ভিনিসিয়াস মিডফিল্ড এড়ালেও ডিফেন্সে আটকে যাচ্ছিল, আবার মাঝে মাঝে 4-3-3-এ কনভার্ট হয়ে যাচ্ছিল সিটি। কিন্তু সকল কিছুই যেন ব্যর্থ হলো মাদ্রিদের কাছে। আসলে দিনটা সিটির ছিল তা বলাই যায়। মাদ্রিদের একটা লিডের পর সিটির আক্রমণের মাত্রা বেড়ে গেলেও মাদ্রিদের ডিফেন্স অসাধারণ পারফরমেন্স করেছে। রদ্রিগো, কারভাহাল, নাচো অসাধারণ পারফরমেন্স করেছে তারা। তবে মাদ্রিদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ফার্লান মেন্ডি। এছাড়া দারুণ পারফরমেন্স করেছে মাদ্রিদ। ভালভার্দে এবং কামাভিঙ্গার মূল কাজ ছিল ভিনি ও রদ্রিগোর সাথে লিঙ্ক করা এবং কাউন্টার অ্যাটাক না হয় সেদিকে খেয়াল রাখা। সিটিকে আটকানোর জন্য কামাভিঙ্গা এবং ভালভার্দেকে শুধু একটা কাজ করলেই হবে না, ডিফেন্স করতে হবে। বল সিটির কাছ থেকে কেড়ে নিয়ে তা আবার অ্যাটাক বিল্ড করতে হবে। কামাভিঙ্গা এবং ভালভার্দে ইঞ্জিনের মতো পারফরমেন্স করেছে টানা 120 মিনিট। লুনিন এই জয়ের সবচেয়ে বড় দাবিদার। ইউক্রেনের এই গোলরক্ষকের মুখ দেখে কনফিউজ লাগলেও ভেতর থেকে ছিল দারুণ কনফিডেন্ট। তিনি পেনাল্টি শুট আউটেই দেখিয়ে দিয়েছেন। লুনিন এই ম্যাচে 8টি সেভ, 4টি ড্রাইভিং সেভ এবং 4টি পাস ক্লিয়ার করেছে। এছাড়া 14টি বল রিকভারি করেছে লুনিন। আনচেলত্তির পেনাল্টির ডিসিশনটা পারফেক্ট ছিল, কারণ সিটি যে পেনাল্টিতে দুর্বল তা তিনি ভালোই জানতেন। সেজন্য স্কোর করতে যেয়ে কাউন্টার অ্যাটাক খেয়ে বসার থেকে 50-50 চান্স নেওয়া ভালো। এজন্য তিনি ভিনিকে তুলে লুকাস ভাস্কেসকে মাঠে নামান। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।